আমার আজকের আয়োজনে অতিথি হিসেবে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং যুক্ত আছেন এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের আজকের নিয়মিত আয়োজন রাজনীতির এপিঠোপিটে। আমি আসলে আজকে অনেক খবর, যার কারণে আপনাদের কাছ থেকে যতটা সুনির্দিষ্টভাবে এবং সহজভাবে বুঝতে পারি সেইভাবে করে আমি আসলে প্রশ্নগুলো করি এবং শুনতে চাই। আমি শুরু করি যে আজকে 4টি কমিশন প্রতিবেদন, সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া গেল। সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন দিয়ে শুরু করি। সেখানে আমরা দেখছি যে দেশের নাম পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমাদের দেশের নাম, বর্তমানে সেখান থেকে জনগণতন্ত্রী মানে বাংলাদেশ করবার সুপারিশ করা হয়েছে। এই প্রশ্নটাই শুরুতে করি যে দেশের নামে আসলে কি সমস্যা, ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছ থেকে যদি শুরু করি। ধন্যবাদ। দেশের নাম আসলে পরিবর্তন করবার জন্য প্রস্তাব করা হয়নি, সংশোধন করবার জন্য প্রস্তাব করা হয়েছে। কারণ অফিসিয়াল নামটা যেহেতু পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এই রিপাবলিক শব্দের ভিতরেই আসলে এটা যে বাংলাটা করা হচ্ছে, এই বাংলাটা আসলে একটা মুক্তির লড়াইয়ের মধ্য দিয়ে যে রাষ্ট্র আমরা তৈরি করেছি তাকে রিপ্রেজেন্ট করে না। যেটা এখন বলা হচ্ছে যে প্রজাতন্ত্র বলা হচ্ছে, তো আসলে তো এটা প্রজাদের রাষ্ট্র না, এটা প্রজাতন্ত্রের সেই জায়গাতে আমরা নাই। এটা একটা মুক্তির লড়াইয়ের মধ্য দিয়ে আসছে, যেন তারা বলছেন যে জনতন্ত্রী হতে পারে কিনা অথবা নাগরিকতন্ত্রী রাষ্ট্র, এটা ওনারা প্রস্তাব করেছেন। আমার মনে হয় যে এই বিষয়ে আমরাও কথা বলেছি। আর হচ্ছে যে এই রিপাবলিকের ভিতরে অলরেডি পিপল অলরেডি আছে, সো এটাও দুইবার আসছে কিনা সেটা একটা ট্রান্সলেশনের ব্যাপার আছে। আমার মনে হয় যে এটা মোটা দাগে নাম পরিবর্তন না, সংশোধন, বরং আমাদের যে মানে জনগণের রাষ্ট্র হবার যে আকাঙ্ক্ষাটা সেটা যেন নামের মধ্য দিয়ে পরিষ্কার হয়। আচ্ছা, মানে সংশোধনও তো একটা পরিবর্তনের মধ্যেই একটা অংশ নাকি? মাসুদ কামাল, আপনার কি মন্তব্য? আপনার কি মনে হয় দেশের নাম সংশোধন করবারই বা প্রয়োজন মানে কতটা বা কেন দেখা দিচ্ছে? গণপ্রজাতন্ত্রীতে সমস্যাটা কোথায় এটা আমি বুঝি না। আমি আমার ভাষা জ্ঞান খুব বেশি ভালো এটা আমার আমি দাবি করবো না, কিন্তু যতটুকু আমি বুঝি গণপ্রজাতন্ত্রী ঠিকই তো আছে, এদের সমস্যাটা কোথায়? এগুলো আসলে হলো কি জানেন, যে অনেক প্রস্তাবিত আসবে এবং সেই প্রস্তাবগুলো তখন ওনারা করবেন, তারপরে সেগুলো নিয়ে আবার পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে সবাই বসবেন, আলোচনা করবেন। সেখানে প্রথমে একটা প্রস্তাব, সংশোধনের প্রস্তাব ওনারা দিয়েছেন। আমি মনে করি এটা যে খুব একটা গুরুত্ব বহন করবে এবং এটা নিয়ে যদি কেউ আপত্তি করে তাহলে যেটা পরিবর্তন করতেই হবে তেমন কিছু না। এবং এটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন মনে হয় না। যদি পরিবর্তন করে ওনারা যেটা বলেছেন সেটাও যদি রাখা হয়, তাতেও যে খুব একটা ক্ষতি হয়ে যাবে আমি তাও মনে করি না। এতে খুব বেশি কিছু একটা যায় আসে না, দুটোই আসলে একই অর্থ বহন করে। আর আপনার পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ সেটারই অনুবাদ করতে হবে আমি কিন্তু তা বলি না, কারণ আমাদের সংবিধানের মূল যে বিষয়টা আগেও ছিল, আগামীতেও হওয়া উচিত, সেটা হলো ইংরেজির অনুবাদ নয়, ইংরেজিটা হবে বাংলার অনুবাদ। মানে বাংলায় যে ভাবটা আমরা বুঝি সেটাই হবে সংবিধানের মূল, মানে আপনার দৃষ্টিভঙ্গি, মূল উপলব্ধি বাংলায়। উপলব্ধিটা আমরা করবো বাংলায়, যদি কারো প্রয়োজন পড়ে তাহলে ইংরেজিটা ট্রান্সলেট করে নেবে। কিন্তু পিপলস রিপাবলিক অফ বাংলাদেশের বঙ্গ অনুবাদ করতে হবে, এটা ঠিকঠাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ইংরেজি যদি অন্য কিছু হয়, যারা ইংরেজি ভালো বুঝেন তারা করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু মূল ভাবটা, মূল যে আপনার গন্ধটা, মূল যে এইটা এসেন্সটা, এটা আপনার বাংলার উপর নির্ভর করা উচিত। সেক্ষেত্রে আমি খুব একটা মানে আপনার পার্থক্য বুঝি না, এটা আমি খুব একটা গুরুত্ব দিতে চাই না। বদলালেও আমার কোনো আপত্তি নাই, না বদলালেও আমার কোনো আপত্তি, এতে খুব একটা মহাভারত অশুদ্ধ হবে না, এটুকু। দুটা প্রায় সমান একই রকম। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন না? এটাও কি গুরুত্বপূর্ণ? আমি এই প্রশ্নটা আপনাদের দুজনের কাছে আসি যে 4 মূলনীতির পরিবর্তে এখন 5 মূলনীতি, আমি যদি ভুল না বুঝি, আসছে। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, আমাদের যে 4 সংবিধানের 4 মূলনীতি, সেখান থেকে এখন দেখছি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্রের সুপারিশ করা হচ্ছে। ব্যারিস্টার ফুয়াদ, এই বিষয়ে কি বলবেন? এটিও কতটা গুরুত্বপূর্ণ আর এই পরিবর্তনে কি হবে? এটা আমার কাছে গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র ছিল 1971 সালের 17 এপ্রিল, যেটা পাঠ করা হয়েছিল, সেটা এই যুদ্ধের মাধ্যমে যে ম্যান্ডেটটা জনগণের কাছ থেকে নিয়েছে যে আমার নতুন বাংলাদেশটা কি হবে, কিভাবে পরিচালিত হবে, সেই ঘোষণাপত্রে কিন্তু সেটা বলে দেওয়া ছিল। তার ভিতরে 3টা মূলনীতি পরিষ্কার করে বলে দেওয়া ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। বাকি দুটো জিনিস সেখানের ঘোষণাপত্রের যে এসেন্স, যে 70-এর নির্বাচিত সরকারকে ক্ষমতা নিতে দেওয়া হয় নাই, সংসদ অধিবেশন বাতিল করা হয়েছে, ক্র্যাকডাউন হয়েছে, অর্থাৎ গণতন্ত্রের একটা আকাঙ্ক্ষার কথা সেখানে লেখা আছে। আর রাষ্ট্র হিসাবে সবাই মিলে যেহেতু যুদ্ধটা করেছে, বাঙালি, অবাঙালি, পাহাড়ি, উর্দুভাষীরা সবাই মিলে যেহেতু রাষ্ট্র বানিয়েছে, অতএব সবার একটা বহুত্ববাদের জায়গা এই মূলনীতিতে থাকা দরকার। 4 মূলনীতি যেটা 72-এর সংবিধানে ছিল, সেটার সমস্যা হচ্ছে এটা 70-এর নির্বাচনেও এই 4 মূলনীতির আলোচনা আমরা কোনো হিস্টোরিক্যাল ডকুমেন্টে পাই নাই। আওয়ামী লীগের নিজস্ব দলীয় যে গঠনতন্ত্র ছিল সেখানেও এটা ছিল না। 71 সালের পুরো সময়টা জুড়েও এটা আলোচনা হয় নাই। কিন্তু 72-এর সংবিধানে, যে সংবিধানটা পরবর্তীতে আগে পরে কখনো জনগণের ম্যান্ডেট নেয় নাই, সেই সংবিধানে 4টা মূলনীতি দেওয়া হয়েছে এবং এই 4টা মূলনীতি প্রচন্ড রকম কন্ট্রাডিক্টরি, একটার সাথে আরেকটা কন্ট্রাডিক্ট করে। তো
সেক্ষেত্রে এটা পরিবর্তন এর আগেও হয়েছে ফিফথ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, এবং তারা যেটা প্রস্তাব করেছে এটা অনেক বেশি জেনুইন এবং ক্রেডিবল, যেটা সকল পক্ষকে ইনক্লুড করে এই পরিবর্তনটা গ্রহণ করা যাবে বলে আমি মনে করি। জি, ব্যারিস্টার ফুয়াদ, মানে জনগণের ম্যান্ডেট নাই পরবর্তীতে বলছিলেন ৭২ সংবিধান, কিন্তু জনগণের কাছ থেকে যে খুব আপত্তিও এসেছে এই বিষয়ে, সেটিও তো মানে এখন যেটা দেখা যাচ্ছে, এর আগে কখনো এটা নিয়ে খুব যে আপত্তিও এসেছে সেটিও তো আমরা মনে হয় দেখি নাই। দেখেছি একটা জিনিস, যে সংবিধানের লঙ্ঘন বা সংবিধানের অপব্যাখ্যা, সেই বিষয়ে নানান আপত্তির জায়গা দেখেছি। আহ মানে এইটাতে এই পরিবর্তন করে বাস্তবিকভাবে কিছু কি পরিবর্তন হবে? মানে থিওরিটিক্যালি আমরা কিছু টার্মস এর পরিবর্তন হচ্ছে, বাস্তবিকতায় কোনো পরিবর্তন আসবে? প্রথম কথা হচ্ছে যে ফিফথ অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে কিন্তু জিয়াউর রহমান এই মূলনীতিগুলো পরিবর্তন করেছেন। অথবা আমরা যেটা হিস্টোরিক্যালি দেখেছি যে আওয়ামী লীগ থাকলে পরে একটা পার্টিকুলার সেট অফ 4 প্রিন্সিপলস, এবং বিএনপি ক্ষমতায় আসলে পরে অ্যানাদার পার্টিকুলার সেট অফ প্রিন্সিপলস এখানে কনস্টিটিউশনে ঢুকানো হয়। অতএব জোর করে সেই ঢুকানো বের করবার যে একটা রাজনীতি আছে বড় দুইটা দলের মধ্যে, সেখান থেকে একটা ইউনিটির মূলনীতির জায়গাতে আমাদের যাওয়া দরকার, রাষ্ট্রকে যদি আমরা এগিয়ে নিতে চাই, যেটা কোনো দলীয় জায়গা থেকে দেখবে না রাষ্ট্রকে, এবং এই রাষ্ট্রকে একসাথে দেখবার একটা জায়গা হচ্ছে আমাদের মুক্তির লড়াই, আমাদের ঘোষণাপত্র, আমাদের ২৪-এর গণ অভ্যুত্থান। তো সেই জায়গাতে এটা জরুরি। দ্বিতীয় কথা হচ্ছে, দ্বিতীয় প্রশ্নটা আপনার যে কোনো কিছুর কিছু আপনার সংবিধান থাকলেই বা কি যায় আসে? সংবিধান তো আমাদের একটা ছিল ৫৩ বছরে, আমরা তো রাষ্ট্র হইতে পারি নাই। তো আমাদের সংবিধানে তো গণতন্ত্রের কথা ছিল, কই এখানে তো নির্বাচন হয় না। সংবিধানে তো ফ্যাসিবাদের কথা বলা ছিল না, কিন্তু শেখ মুজিব তো বাকশাল করেছে, শেখ হাসিনা একদলীয় ফ্যাসিবাদ কায়েম করেছে। অতএব কাগজে কি লেখা থাকলো অথবা থাকলো না, সেটা অনেক ক্ষেত্রেই হয়তো আপনি এই একই যুক্তিটা দিতে পারবেন, তাতে কি লাভ হবে? দিন শেষে যেহেতু ইন প্রিন্সিপাল আমাদের একটা গঠনতন্ত্র দরকার, রাষ্ট্র পরিচালনার মূলনীতি একটা দরকার, সেই জায়গাতে আপনার একটা থাকার প্রশ্ন যেহেতু আছে, ওনারা এটা প্রস্তাব করেছেন, এবং আমি মনে করি সেটা সকল দল অ্যাক্রস দ্য পলিটিক্যাল পার্টি এটা অ্যাকসেপ্ট করবার মতো একটা জায়গা, যেখানে কোনো রাজনৈতিক দলের আপত্তি তুলবার জায়গা থাকবে না। মাসুদ কামাল, আপনি এটা কিভাবে দেখছেন? দেখেন, এই মূলনীতি যেটা যে চেঞ্জ করা হয়েছে আর কি, একটা রেখে ৩টা বাদ দেওয়া হয়েছে, নতুন 4টা ঢোকানো হয়েছে। আমার কেন যেন মনে হয়, যখন আপনি আলটিমেটলি দেখেন ওনারা যেটা করেছেন এটা তো চূড়ান্ত না, এটা আলোচনা হবে। আমার মনে হয় ঝামেলাটা বাঁধবে এখানে, সমস্ত ঝামেলা এখানেই বাঁধবে। আমি যতটুকু দেখেছি আমার কাছে এটাকেই আমার কাছে মনে হয়েছে যে একটু যেন মানে কনফিউজ করার চেষ্টা করা হয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে। যে 4টা মূলনীতি আগে ছিল, ভাই যথার্থই বলেছেন, এই 4টা মূলনীতির মধ্যেও কিন্তু আপনার সেলফ কন্ট্রাডিকশন ছিল। গণতন্ত্র এবং সমাজতন্ত্র ভাই একসঙ্গে যায় না, এটা বলে লাভ নেই। আমি যতটুকু বুঝি, আমার উপলব্ধিতে ঝামেলা থাকতে পারে, আমি যতটুকু বুঝি গণতন্ত্র এবং সমাজতন্ত্র একসঙ্গে যায় না। যদিও ইউ বলে কি বলে আপনার উত্তর কোরিয়া বলে, তারা তো পিপলস রিপাবলিক বলে নিজেদেরকে, কি বলবে ডেমোক্রেটিক রিপাবলিক বলে, তাই না? কিন্তু ওটা হয় না। আবার দ্বিতীয়ত যে ৫ম সংশোধনী যেটা হয়েছিল, যেটা জিয়াউর রহমান সাহেব করেছিলেন, উনি কিন্তু ওখানে আবার সমাজতন্ত্রের আবার নিজস্ব ব্যাখ্যা দিয়েছেন, যে সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র, এই ব্যাখ্যাটা ওনার নিজস্ব ব্যাখ্যা, তো উনি তো ওটাও দিয়েছেন। কাজেই এখনকার যে বাস্তবতা, সারা দুনিয়ার বৈশ্বিক যে বাস্তবতা, সেই বাস্তবতা আমি মনে করি এই সমাজতন্ত্রটা এখানে থাকার কোনো সুযোগ আসলে নাই আমাদের মূলনীতি হিসাবে। গণতন্ত্র ঠিক আছে, গণতন্ত্র নিয়ে কোনো বক্তব্য নেই। জাতীয়তাবাদ এবং ধর্ম নিরপেক্ষতা, এই দুটো বাদ দেওয়াতে একটু আমার মনে হয় সমস্যা হতে পারে। যেমন ধরেন আমি একটু উদাহরণ দিয়ে বলি, আমাদের দেশে একটা দলই আছে, বড় একটা দল, সেই দলটাই তার নামই হলো জাতীয়তাবাদী দল। তারা জাতীয়তাবাদ মূলনীতি হিসেবে না থাকাটা আমার মনে হয় না তারা খুব আনন্দের সঙ্গে গ্রহণ করবে, এবং এটা নিয়ে ঝামেলা হবে, আলোচনা হবে, ঝামেলা হবে, এবং ওনারা মানবেন বলে আমি মনে করি না। তাহলে আমি জাতীয়তাবাদ, আবার বাদ পড়লো কোনটা? ধর্ম নিরপেক্ষতা। এখন আওয়ামী লীগ কিন্তু ফিল্ডে নাই, এখন ফিল্ডে নাই, কখনো কি ফিল্ডে আসবে না? আপনি কি আওয়ামী লীগকে চিরদিনের জন্য বাংলাদেশ থেকে একদম ওয়াইপ আউট করে দিতে চাচ্ছেন? পারবেন না ভাই, আপনি যেই হন না কেন পারবেন না। আপনার হাতে যত বড় ডাস্টারই থাকুক না কেন, সেই ডাস্টার দিয়ে বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগকে ওয়াইপ আউট করা সম্ভব না। আওয়ামী লীগের মতো বড় দল জামাতকে মুছতে পারে নাই, জামাতের মতো একটা ছোট দলকে, আর আপনি আওয়ামী লীগকে মুছে দিবেন? পারবেন না। তাহলে ধর্ম নিরপেক্ষতা আওয়ামী লীগ মনে করে এটা তাদের প্রপার্টি, মনে করে রাজনৈতিক কারণে মনে করে, তারা এটা নিয়ে রাজনীতি করে। ধর্ম নিরপেক্ষতা ভাই কি আসলে? আমি কি সংবিধান দেখে দেখে ধর্ম নিরপেক্ষ হই? আমি কি সংবিধান পড়ে পড়ে জাতীয়তাবাদী হই? তা কিন্তু হই না। কিন্তু এই দলগুলো এই শব্দগুলো নিয়ে রাজনীতি করে, এবং এই রাজনীতি করে বলেই তারা ক্ষমতায় আসে অথবা ক্ষমতা থেকে যায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি যতই একাডেমিক কথাবার্তা বলেন, সংবিধান অতটা একাডেমিক বিষয় না। এটা মানুষের সেন্টিমেন্টও এখানে কিন্তু তার রিফ্লেকশন থাকতে হয়। যাই হোক, সেখানে এবং এখন যে দলগুলি এখনো বামপন্থী যে দলগুলো আছে, 12 দল কি গণতান্ত্রিক মঞ্চ টঞ্চ কি আর অনেকগুলো জড়িত আছে, এরাও দেখবেন এই ধর্ম নিরপেক্ষতা নিয়ে মুসামুসি করবে। বিপরীতে আপনারা যেগুলো এনেছেন সেগুলো নিয়ে আমি একটা কথা বলি, সেগুলো আসলে কি রে ভাই?
সেগুলি যে খুব মানে আপনার মানে বিশাল কিছু, তা কিন্তু আমার কাছে মনে হয় না। আমি আপনাকে একটু পড়ে শোনাই যেগুলো বলা হচ্ছে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। এই পাঁচটা হলো নতুন তাদের প্রস্তাবিত মূলনীতি। গণতন্ত্র এবং বহুত্ববাদ আমার খুব পছন্দের এই দুটো শব্দ, যে অর্থ বহন করে আমার কাছে, ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন অর্থ বহন করতে পারে, আমার কাছে যে অর্থ বহন করে আমি এতে হ্যাপি। বাকি যে তিনটা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই তিনটা তো আমার কাছে একই রকম মনে হচ্ছে। সামাজিক সুবিচার থাকে, সামনের সমস্যাটা কোথায়? যেখানে সামাজিক সুবিচার আছে, আপনি একটা বলেন তো, ভাবেন তো, আপনি ইমাজিন করেন যে একটা দেশের সাম্য নাই কিন্তু সামাজিক সুবিচার আছে। সম্ভব? কিভাবে সম্ভব? সামাজিক সুবিচারই তো সাম্য। আবার আপনি বলছেন যে মানবিক মর্যাদা, একটা দেশে মানবিক মর্যাদা নাই কিন্তু সামাজিক সুবিচার আছে। সম্ভব? সম্ভব না। তো এই যে তিনটা বাড়তি যোগ করা, আমার কাছে মনে হয়েছে যোগ করার মতো আর কোনো শব্দ পায় নাই। শব্দ ভান্ডারে ঝামেলা ছিল। আপনি বলবেন যে এত এত জ্ঞানী লোক তারা করছে, আর তুমি একটা পাবলিক, তুমি এগুলি বলতেছো। হ্যাঁ, আমি বলতেছি ভাই, আমি পাবলিক। প্রত্যেকটা পাবলিকের কিন্তু একটা চুলচেরা বিশ্লেষণ করার অধিকার আছে। মানেন না আমার কথা? কিন্তু আমার কথা আপনাকে শুনতে হবে। আমি এভাবেই ভাবি যে এই তিনটা, আপনি যে দুটাকে বাদ দিয়েছেন, বাদ দিয়ে যে তিনটা এনেছেন, তবে যে চারটা এনেছেন, আহামরি কিছু আনেন না। সমাজতন্ত্র বাদ দেওয়া নিয়ে আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে। বাকি যেটা বাদ দিয়েছেন, ওই বাদ দিয়ে আপনি যেগুলিকে আনছেন, এগুলি ভাই একদমই হাস্য। আমার কাছে মনে হয় একই জিনিস তিনটা নাম দিয়ে নিয়ে আসছেন। পুনরাবৃত্তি, জি। মাসুদ কামাল, এই জায়গাটি, হ্যাঁ, আমি আপনার এই জায়গা থেকে একটু ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছ থেকে জানতে চাই। ম্যান্ডেটের কথা আপনি বলছিলেন, এখন আসলে ম্যান্ডেটটা কিভাবে হবে? রাজনৈতিক ঐক্যমতের কথা বলছিলেন মাসুদ কামাল, যেটি বললেন আওয়ামী লীগকে বাদ দিয়ে এটি আসলে হবে না, আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব না। এটিও আবার ভবিষ্যতে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে কি? দেখেন, গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি বাংলাদেশে কোনো ফর্মে একসময় ফিরবে কিনা, সেই রকম একটা রিমোট রিয়ালিটি গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তির কাছে বিবেচ্য বিষয় হয় না ইমিডিয়েটলি। ৭১ সালে যখন ইমিডিয়েটলি না হলেও মানে আমাদের একটু সুদূর প্রসারী নিশ্চয়ই আপনারা ভাবছেন, যখন রাষ্ট্র সংস্কারের কথাটা আপনারা বলছেন বা আলোচনায় আনছেন, মানে জামাত ও মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির অংশ ছিল, সেখান থেকে তারা ফিরে এসেছে। ৯০-এর গণ অভ্যুত্থানের যারা পরাজিত হলো তারা চলে এসেছে, মানে এখানে আসবে না তার নিশ্চয়তা কি? আর তাদেরকে বড় ডাস্টার দিয়ে মোছা যাবে না, মাসুদ কামাল বলছেন। একটা বিষয় হচ্ছে, জামাত ক্ষমতায় আসে নাই ৭১ সালের পরবর্তীতে, সে রাজনীতি করতে পারেনি আসলে। তার একটা জোট করে এসেছে ক্ষমতায়, তার একটা শক্তিশালী সংগঠন আছে, কিন্তু তার বাংলাদেশে কখনো রাজনীতি ছিল না এবং ক্ষমতায় আসবার মতো সক্ষমতা তার তৈরি হয়নি। তার ১৫-২০টা সিট, ১৫-২০টা সিট তো অনেক খুচরা খাসরা দলের বিভিন্ন সময় তৈরি হয়েছে, সেটার মধ্য দিয়ে কারো রাষ্ট্রীয় ক্ষমতায় আরোপণ করবার জায়গা তৈরি হয় না। এরশাদ ফিরে আসছে, একজনের দয়া দাক্ষিণ্যে ফিরে আসছে, এবং এরশাদের সাথে ৯০ সাথে আপনি ২৪-কে মেলাতে পারবেন না। বদরুদ্দিন ওমর তার ইতিহাসের ডায়েরি থেকে বলেছেন যে তার দেখা ৫২, ৬২, ৬৬, ৬৯, ৯০ প্রত্যেকটা ঘটনাকে পর্যালোচনা করে তিনি বলেছেন যে ২৪-এ যা ঘটে গেছে তা আমাদের ইতিহাসের কোনো ঘটনার সাথে তুলনীয় না। এই লেভেলের ইনভলভমেন্ট তরুণদের তারা অন্য কোনো আন্দোলনে গণ অভ্যুত্থানে আমরা দেখি নাই। ৯০-তেও যারা বেঁচে আছেন, মাসুদ ভাইরা তখন ইয়াং ছিলেন, জিজ্ঞেস করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটা বিশ্ববিদ্যালয় একটু মিছিল মিটিং ছাড়া তখন কিছুই হয়নি। সারা দেশের মানুষের এ ব্যাপারে কোনো ইনভলভমেন্টই ছিল না। তো সেই জায়গাতে এটা একদমই তুলনীয় একটা বিষয় না। প্রশ্ন হচ্ছে যে দল আকারে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে, অথবা আওয়ামী লীগের নেতাকর্মীদের ভবিষ্যৎ কি হবে, আওয়ামী লীগের ভোটারদের কি হবে, সেটা একটা ডিফারেন্ট ডিসকাশন এবং একটা চলমান প্রসেস। এই আলোচনাটা চলছে আওয়ামী লীগকে নিয়ে কি করা হবে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মূলনীতিগুলো এমন মূলনীতি যেটা সকল দল ওন করতে পারবে, কোনো সমস্যা দেখছি না আর কি। আপনি যদি ইসলামপন্থী একটা দলকেও জিজ্ঞেস করেন যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার নিয়ে কি ওনাদের ইসলামিক জায়গা থেকে কোনো ঝামেলা আছে কিনা, আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ অথবা পাহাড়িদেরকে জিজ্ঞেস করেন এই শব্দগুলোর সাথে তাদের কোনো সমস্যা আছে কিনা, আপনি তো থাকতেও পারে না ব্যারিস্টার ফুয়াদ, ধর্ম নিরপেক্ষতা নাই না আসবে, এই রিকমেন্ডেশন নিয়ে এটাই তো তর্কটা হবে, এটাই তো আলাপ হবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সকল মহলের আইডিওলজিক্যাল পড়াশোনার জায়গা থেকে যে এগুলো এমন কিছু শব্দ যে শব্দটাতে সকল পক্ষ একত্রিত হতে পারে, যে কারণেই কিন্তু আপনার মুক্তিযুদ্ধে অত্যন্ত মানে কেয়ারফুলি এই শব্দগুলো স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখ করা ছিল, তিনটা বৈশিষ্ট্যের কথা, তিনটা মূলনীতির কথা। কারণ যে তিনটা মূলনীতি আপনি মদিনা সনদ থেকে শুরু করে কমিউনিস্ট ম্যানিফেস্টো, ফ্রেঞ্চ রেভলিউশন থেকে শুরু করে আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র, প্রত্যেক জায়গাতে দেখবেন সিমিলার ডিফারেন্ট ওয়ার্ডে আইডিয়াজ এর কথা বলা ছিল। এবং এই আইডিয়াস গুলা এত সময়কে পেরিয়ে গেছে যে সবাই এটাকে ওন করতে পেরেছে। যেটা আপনি ধরেন বাঙালি জাতীয়তাবাদ নিয়ে অথবা যে কোনো জাতীয়তাবাদ নিয়ে, রাষ্ট্র তৈরি হবার আগে জাতীয়তাবাদ লাগে, এটা মাসুদ ভাই হয়তো আরেকটু বিবেচনা করবেন। রাষ্ট্র হওয়ার পরে জাতীয়তাবাদ দরকার হয় না, তখন দরকার হচ্ছে রাষ্ট্রের পুনর্গঠন। আমার ৭১-এর আগে আমার জাতীয়তাবাদ দরকার ছিল, যে আমি কিসের ভিত্তিতে আগের রাষ্ট্র কাঠামো থেকে বেরোয় আসবো। ও পাঞ্জাবি বলছে নিজেকে, ও নিজেকে সিন্ধি বলছে, তো আমি বলছি আমি বাঙালি, তো তোমার রাষ্ট্র আছে বলে আমি তো রাষ্ট্র বানাবো। তো এই প্রশ্নে জাতীয়তাবাদটা দরকার ছিল। আজকের বাংলাদেশে কোনো জাতীয়তাবাদ দরকার নাই, আমরা সবাই বাংলাদেশি এখন।
অতএব এই জাতীয়তাবাদের আলাপটা হচ্ছে একটা মানে একটা শোভিনিস্ট উগ্র। ধরেন এখনো যারা পাহাড়ি জনগোষ্ঠী আছে বা ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী নানান নামে আমরা তাদেরকে ডাকি, তারাও বিভিন্ন ভাষা বলে। তো তারাও তো ওই যে বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে পড়ে। এই বিষয়টা আপনি বলছিলেন যে পাঞ্জাবি বলে, ও অন্য একটা ভাষা বলে, তো তারাও ভিন্ন ভাষাভাষী মানুষ, সবাই বাংলা বলে না তো। বললে একটা টেরিটরিকে মিন করে। আপনি যখন আমেরিকান বলেন নিজেকে, আপনি তখন একটা টেরিটরিকে মিন করেন। আপনি নিজেকে হিস্পানিক মনে করেন না, আপনি তখন নিজেকে কিন্তু সাউথ এশিয়ান মনে করেন না, আপনি তখন নিজেকে ইন্ডিয়ান মনে করেন না। তো এই আইডেন্টিটির একটা তফাৎ আছে। বাংলাদেশি বলতে আমরা একটা টেরিটরি বোঝাচ্ছি, একটা ভূখণ্ড, যে এই ভূখণ্ডে যারা বাস করছেন তারা বাংলাদেশি। কিন্তু যিনি এখানে বাঙালি আছেন, বাঙালির আবার একটা এথনিসিটি আছে। যেভাবে আপনি আমেরিকাতে হিস্পানিক আমেরিকান বলছেন, লাটিনো আমেরিকান বলছেন, আরব আমেরিকান বলছেন, ইন্ডিয়ান আমেরিকান বলছেন, অথবা আফ্রো ক্যারিবিয়ান আমেরিকান বলছেন। তো সেই জায়গাতে এই বহুত্ববাদ শব্দের মধ্য দিয়ে বরং আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের সকল জাতিসত্তাকে একটা সম্মানজনক অবস্থা দেওয়ার একটা মূলনীতি ঘোষণা করা হয়েছে, যে এখানে প্রত্যেকেই বাংলাদেশি তার নিজস্ব আইডেন্টিটিকে ধারণ করে। এটাই হচ্ছে বহুত্ববাদ, এটাই মাল্টিকালচারাল। বক্তব্যটা স্পষ্ট, কিন্তু আমি এখানেও একটু আপনার কাছে আরেকটু জেনে নিতে চাই যে অতীতে বলছিলেন যে ম্যান্ডেট নেয়নি সংবিধানে, এখন আসলে ম্যান্ডেটটা কিভাবে নেওয়া সম্ভব? আর ঐক্যমতের ভিত্তিতে হবে। মাসুদ কামাল যে সংখ্যাটার কথা আগেই বলছেন যে ঝামেলা হবে কিছু বিষয় কথা উল্লেখ করে, সেখানে ঐক্যমতটাই বা কিভাবে সম্ভব? ঐক্যমতের কয়েকটা স্টেজ আছে। প্রথমটা হচ্ছে যে সরকার এখন পলিটিক্যাল পার্টি এবং অংশীজন যারা আছেন, সিভিল সোসাইটি, ছাত্ররা, নাগরিক কমিটি, সংগঠিত ছাত্র আন্দোলন, সবার সাথে বসবেন, কথা বলবেন। এবং প্রফেসর ইউনূস কিন্তু বারবার উপদেষ্টারা বলেছেন যে মিনিমাম যতটুকুর উপরে সবাই একমত হয় অতটুকু আমরা বাস্তবায়ন করে যাব। এখন এই কনসালটেশন পিরিয়ডটা হচ্ছে মাথায় রাখতে হবে যে এটা কিন্তু লম্বা পিরিয়ড। এটা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এটা সমাধান হতে পারে, অথবা এটা কন্টিনিউ করবে, অথবা নির্বাচন পরবর্তী আলোচনাটা তর্কটা থাকবে, কিন্তু ঐক্যমত একটা হইতেই হবে এখানে। এবং এই কনসালটেশন স্টেজের পরে একটা মিনিমাম ড্রাফট গণভোটে যেতে হবে, যা উচিত বলে আমি মনে করি। এবং অ্যাট এ টাইম যে পলিটিক্যাল পার্টিগুলো আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের ইলেকশন ম্যানিফেস্টোতেও এই ব্যাপারে বক্তব্য আসতে হবে, যে সে যে ভোটারের কাছে যাচ্ছে এই প্রস্তাবনার কতটুকু সে মানছে, কতটুকু মানছে না, সে কোনটা বাস্তবায়ন করবে, করবে না, এই ব্যাপারে তাদের একটা বক্তব্য আসতে হবে। এই প্রসেসের মধ্য দিয়েই হচ্ছে ম্যান্ডেট তৈরি হয়, জনগণের ঐক্যমত তৈরি হবে। জি, মাসুদ কামাল, আপনার কাছ থেকে আসলে ঐক্যমতের জায়গায় আরেকটু শুনবো। সেটির বিষয়ে আপনি আপনার পূর্বাভাস কি? এখানে ফেব্রুয়ারি থেকে আলোচনা শুরু হবে এই সংস্কার প্রতিবেদন সুপারিশের উপরে, সেটি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন একটা গণ অভ্যুত্থানের চার্টার তৈরি হবে ঐক্যমতের ভিত্তিতে। এটাও একটু যোগ করে শুনতে চাই, যেটি ছাত্ররা বলছে যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, আর এটাও একটা গণ অভ্যুত্থানের চার্টার বা গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র, গণ অভ্যুত্থানের চার্টার, মানে বিষয়গুলোর কি একই কিছু হতে যাচ্ছে নাকি আলাদা আলাদা? এটাও কি একটু স্পষ্ট হয় আমাদের কাছে? স্পষ্ট হয় না। বিষয়টা হচ্ছে কি, এগুলো নানা ধরনের শব্দের খেলা। আমি মনে করি এগুলো শব্দের খেলা। এগুলোর আসলে কতটুকু প্রয়োগ আছে আমি জানি না। প্রোক্লেমেশন অফ রেভলিউশন ছাত্ররা বলতেছিল, সরকার বলতেছে, তারা কিন্তু বলতেছে প্রোক্লেমেশন অফ রেভলিউশন, স্টুডেন্টদের মধ্যে রেভলিউশন, বিপ্লব, তাই না? তারা কিন্তু মাস আপরাইজিং বলে নাই। আবার সরকার বলতেছে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র। খেয়াল করেন, ঘোষণাপত্রটা যে কারণে হয়, ঘোষণাপত্রের বাস্তবতাটা কি? সেটা তো হয়ে গেছে ভাই। আমাদের স্বাধীনতার একটা ঘোষণাপত্র ছিল, যেটা নাকি এপ্রিল মাসে হয়েছিল, 1 তারিখে হয়েছিল, পরে 14 তারিখে সেটা ঘোষণা করা হয়েছিল। ওটা কেন? যে ওই সময়ে তারা কিভাবে কাজ করবে তার জন্য করে তাদের সুনির্দিষ্ট কোনো লিখিত কোনো পয়েন্ট ছিল না, অথবা তারা যে একটা সরকার হিসেবে যুদ্ধ করবে সেটার জন্য একটা তাদের একটা দরকার ছিল, যে সরকার হিসেবে ঘোষণা করার একটা দরকার ছিল। তো ওটা ছিল যুদ্ধের শুরুর সময়, যুদ্ধটা এর উপর ভিত্তি করে যুদ্ধটা চলেছিল। কিন্তু তো এখানে কি হচ্ছে, এখানে না, এখানে তো ঘোষণাপত্র হতে পারতো, কিন্তু সেটা হলো আন্দোলনের শুরুতে একটা ঘোষণাপত্র হতে পারতো। সেই ঘোষণাপত্রের যে পয়েন্ট গুলো আছে তার ভিত্তিতে আন্দোলনটা চলতে পারতো। এগুলো কিন্তু কিছু হয়নি। হয়ে যাওয়ার 5 মাসের পর আপনাদের হঠাৎ করে মনে হলো এরকম একটা করতে হবে। এটা কেন করতে হবে মনে হলো? তারও নিশ্চয়ই কিছু কারণ আছে। সেই কারণগুলো তাদের ব্যাপার, এটা আমি বলি না, আমার এটা আপাতত বলার মানে প্রয়োজন মনে করি না। কারণ তারা এখানে যেটা চেয়েছে যে একক কর্তৃত্ব, একক নেতৃত্ব অথবা এককভাবে কৃতিত্ব তারা দাবি করার জন্য তাদের জন্য ঘোষণাপত্র প্রয়োজন আমি মনে করি, যে কারণে তারা করতে চেয়েছে। কারণ ইন দ্য মিন টাইম অনেক পলিটিক্যাল পার্টি বলছে যে এই আন্দোলনে আমরা ছিলাম, এবং আমি নিজেও মনে করি এটা 36 দিনের আন্দোলন না। শেখ হাসিনার পতন 36 দিনেই হয়েছে আমি মনে করি না, 36 দিন দৃশ্যমান ছিল। এবং যারা এখন নেতৃত্বের দাবিদার, যারা সামনে তাদের খুব ভোকাল দেখা যাচ্ছে, এরাও যে এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু তখন কোনো একক নেতৃত্ব ছিল না। তারা সারা দেশের সমস্ত সমন্বয়কের একজন করেছিল। তারপরে তারা উপদেষ্টা হয়ে পুরো নেতৃত্ব নিজের কাছে নিয়ে নিছে, অনেকে এটা মাস্টার মাইন্ড হয়ে গেছেন, এটা তাদের ব্যাপার, সরকারও মেনে নিয়েছে, কোনো সমস্যা নাই। কিন্তু তারা এটা একটা স্বীকৃতি চেয়েছিল বলে কিন্তু এই ধরনের তারা আবদান নিয়ে আসছে, আমাদের এটা দাও না। এবং আলটিমেটলি এটাও সকল দলের সমন্বয়ে বসে সরকার যেটা করতে চেয়েছে, এটাও আলটিমেটলি কিছু হবে না। হবে না এই কারণে সকল দল মেনে নেবে না যে তাদের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু কিছুটা হলেও আমি চিনি, এদের নেতাদেরও চিনি, এদের রাজনৈতিক সম্পর্কে টুকটাক কিছু তো জানি ভাই। যতটুকু বুঝি আমার মনে হয় না যে এই সকল রাজনৈতিক দল মেনে নেবে যে তাদের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি, এটা মেনে নেবে না। কাজে এটা আলটিমেটলি যেভাবে তারা
শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের জন্য 2 দিন লাফালাফি করেছিল, তারপরে টায়ার্ড হয়ে বসে পড়ছে, এটাও এরকমই হবে কোনো সন্দেহ। কারণ তাদের জোর যে খুব বেশি একটা আগের অবস্থা আছে, তাদের গ্রহণযোগ্যতা যে আগের অবস্থা আছে সেটা মনে করার কোনো কারণ নাই। ইতিমধ্যে অনেক বিতর্কিত কাজে তারা জড়িয়ে পড়ছে বলে সাধারণ মানুষ মনে করে, হয়তো পরে নাই কিন্তু সাধারণ মানুষ মনে করে। এগুলো তাদের জন্য পাবলিক পারসেপশন হিসেবে খুবই নেতিবাচক অবস্থানে আছে। কাজে এই সমস্ত ঘোষণা কোনো বিষয় না। বিষয় হলো যে মানে যেটা পজিটিভ ঘটনা সেটা হলো আমরা অনেকগুলো কমিশনের রিপোর্ট পেতে শুরু করেছি। এটা আমি মনে করি এই সরকারের দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বড় ঘটনা এবং আমার বিবেচনায় সবচেয়ে ইতিবাচক ইতিবাচক কাজ এটা আমি মনে করি। এমনকি যে সংবিধান সংস্কার কমিশন নিয়ে আমার সবচেয়ে আপত্তি ছিল, আমি নিজে ওটা প্রকাশ করেছি যে আমার এই কমিশন পছন্দ হয় নাই, কমিশনের প্রধানকে পছন্দ হয় নাই, নানা কারণ আমি আমার ব্যাখ্যা দিয়েছি তখন। কিন্তু আমি এই সংবিধান সংস্কার যে প্রস্তাবগুলো আছে 2-3টা জায়গা ছাড়া আমি এই কমিশনের রিপোর্টকে আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আমি এই জন্য আলী রিয়াজ স্যারকে ধন্যবাদই জানাবো। যদিও ওনাকে এটা প্রধান বানানো আমি এখনো মনে করি ঠিক হয় নাই, কারণ একজন বিদেশি লোককে বানাতে হবে কেন, আমি এইভাবে মনে করি। কিন্তু যেটা বানিয়েছেন আলটিমেটলি এটাকে আমি প্রশংসা করি, এটা আমি মনে করি ভালো। যে 2-1টা জায়গায় ঝামেলা আছে এটা আমি আগেই বলেছি যে আপনার এই মূলনীতিগুলো এগুলিও আমি মনে করি এমন কিছু না যে পরিবর্তন করা যাবে না। আমি মনে করি এগুলো আলোচনার মাধ্যমে পরিবর্তন হবে, আপনি দেখে নিন পরিবর্তন হবে। এই যে তারা 5টা দিয়েছে এই 5টাই থাকবে, আমি মনে করি তা থাকবে, দেখে চেঞ্জ হবে। কারণ পলিটিক্যাল পার্টির দাবিগুলো তার মানবে এবং কি দাবিগুলো আসতে পারে সেটা আমি আপনাকে বললাম। জাতীয়তাবাদ ঢুকানো খুব একটা ঝামেলা হবে না। এখন যে কথা বললেন যে জাতি তো একটা, এখন এর দরকারটা কি? এবং আমি কিন্তু ওনার সঙ্গে 100% এগ্রি করি যে ভাই একটা জাতি একটা হয়ে গেছে, একটা গঠন, একটা দেশ, একটা বাংলাদেশি আমাদের জাতি হিসেবে আমরা বাংলাদেশি, এটা তো ধ্রুব সত্য। এখানে আবার জাতীয়তাবাদী শব্দটা থাকতে হবে কেন? জাতীয়তা এটা ওনার সঙ্গে আমি একমত। আমি আগে বলেছি যে সংবিধান কিন্তু কেবল একাডেমিক কোনো বুক না, এখানে কিন্তু সমগ্র মানুষের যে সেন্টিমেন্ট আর কিন্তু পুঞ্জীভূত একটা গ্রন্থ। এটা সেন্টিমেন্ট তো আছে, একটা দল রাজনীতি করে জাতীয়তাবাদ নিয়ে, যদি তা না হলে তো বিএনপির নামই চেঞ্জ করতে হয় যে ভাই তারা মানতে চাইবে না। মাসুদ কামাল, এটা স্পষ্ট আপনি এটা বলছিলেন যে এখানে একটা ঝামেলা তৈরি হবে। দেখা যাক ফেব্রুয়ারি থেকে আলোচনা শুরু হবে, সেখানে কি হবে। আমি একটু সামনে আরো কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, কিন্তু ব্যাপার এই গণঅভ্যুত্থানের চার্টার আর গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র একই কি বিষয়টা, যেটি ডক্টর ইউনূস বলছেন এবং তার আগে ছাত্রদের পক্ষ থেকে চাওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে ঘোষণাপত্রের কথাটি। দেখেন, এটা হচ্ছে যে এক অভিন্ন থেকে বড় জিনিস হচ্ছে এসেন্স, এর ভিতরে আসলে কি লেখা আছে, কি লেখা থাকছে। আমরা এই উপদেষ্টা মাহফুজ আলমের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে একটা ড্রাফট দেওয়া হয়েছে, ডিসেম্বরে দেওয়া হয়েছিল, রিসেন্টলি একটা দেওয়া হয়েছে, কালকে সম্ভবত একটা মিটিং হওয়ার কথা এই গণ অভ্যুত্থানের ফরমান নিয়ে আলোচনা করবার জন্য। তো সেখানে আমরা যেটা দেখেছি ওখানে একটা আকাঙ্ক্ষার কথা বলা আছে যে কোন কোন প্রেক্ষাপটে আমাদের যে 100 বছরের মুক্তির লড়াই আছে, সেখানে আমাদের 85, 47, 71, 90 সবগুলো আন্দোলন এবং রাজনৈতিক দলগুলোর অবদান, তারপরে শ্রমজীবী মানুষের অবদান, সবাইকে সেখানে অ্যাকনলেজ করা হয়েছে। এবং তার পরবর্তীতে 24-এর গণ আন্দোলনের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেটা হয়েছে সেটা তারা বলেছে। আমাদের দলের পক্ষ থেকে আমরা কিছু ফিডব্যাক দিয়েছি কি কি বিষয় সেখানে পুনর্বিবেচনা করা যেতে পারে। এবং মোটা দাগে এখানে আমি কোনো মৌলিক ইস্যু দেখি না যেটা পলিটিক্যাল পার্টিজ এগ্রি করতে পারবে না, যদি না খুব কারো আসলে মেজর ইগো থাকে। ওই যে মাসুদ ভাই একটা ইঙ্গিত দিয়েছেন না যে আমি তো রাজনৈতিক দলগুলোকে চিনি, তাদের স্বভাব চরিত্র বুঝি আর কি। কিন্তু আমি যদি অবজেক্টিভলি দেখি ঘোষণাপত্রের ভিতরে মোটা দাগে দ্বিমত করবার মতো তেমন কিছু নাই, আপনি হয়তো কিছু সামান্য যোগ বিয়োগ করতে পারবেন। আর চার্টার যেটা করা হচ্ছে এটা আমি এখনো পরিষ্কার না যে আসলে এটা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কি বোঝানোর চেষ্টা করছেন। আমি ধারণা করছি যে অন্তর্বর্তীকালীন সরকার যদি যে সংস্কারের আকাঙ্ক্ষা নিয়ে ক্ষমতা নিয়েছিলেন, তারা যদি এই সংস্কার কমিশনের আলোকে, সুপারিশের আলোকে যদি সেগুলো বাস্তবায়ন করতে না পারেন, অথবা কতটুকু পারছেন না, তারা সম্ভবত একটা ওয়াদা নিতে চাচ্ছেন পলিটিক্যাল পার্টিজের কাছ থেকে যে এই চার্টারটা আমরা ক্যারি ফরওয়ার্ড করব। আমরা যদি 2 মাস পরেও নির্বাচন করি, 6 মাস পরেও নির্বাচন করে চলে যাই, যে আমাদের একটা থাকে ওই যে নোট টু সাকসেসার্স বলে আর কি। আপনার যখন ডিসিরা অথবা আমলারা যখন দায়িত্ব ছেড়ে দেয় অথবা বাইরে আছে, আমি জানি না বাংলাদেশে এখন এই কালচার আছে কিনা, প্রাইম মিনিস্টাররা লিখে যায়। এবং একটা বিখ্যাত নোট টু সাকসেসার আমার মনে আছে যে ব্রিটিশ চ্যান্সেলর অর্থমন্ত্রী যখন গভর্নমেন্ট ছেড়ে দেয় তখন কনজারভেটিভের অর্থমন্ত্রীর কাছে লিখে দিয়ে গেল দেয়ার ইজ নো মানি লেফট ইন দ্য ট্রেজারি, মানে তোমরা যা যা বলে আসছো এতদিন করবা, তোমাদেরকে জানায় রাখলাম যে আসলে ট্রেজারিতে কোনো টাকা নাই। তো এইরকম নোট টু সাকসেসার্স লিখে যায় আর কি। এবং নোট টু সাকসেসার্স অনেক বইও আছে, বড় বড় বই আছে বিভিন্ন সময় লেখা। তো সেইখানে আমার ধারণা যে এই চার্টারটা সম্ভবত একটা জেন্টলম্যান এগ্রিমেন্টের মতো হবে, যে নাগরিক সমাজ, আমাদের রাজনৈতিক দলগুলো যে এই সংস্কারের আকাঙ্ক্ষাগুলো আমরা গ্রাজুয়ালি যেন বাস্তবায়ন করি, এরকম একটা প্লেজ পারহ্যাপস টু দ্য নেশন। আমি ধারণা করছি এখনো যেহেতু পুরোপুরি স্পষ্ট না, ফেব্রুয়ারিতে আলোচনা হবে, তারপর কি হবে নিশ্চয়ই আমরা আপনাদের সাথে এই বিষয়ে কথা বলতে থাকবো। এই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের পক্ষে বা বিপ্লবের ঘোষণাপত্র যদি ছাত্ররা বলছে, জুলাই বিপ্লবের ঘোষণা, তার পক্ষে ছাত্ররা জনমত আদায়ের চেষ্টা করছে, প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জে হাসনাত আব্দুল্লাহ সেই বক্তব্য নিয়ে একটু আসতে চাই। তিনি যেটি বলছেন
আওয়ামী লীগের নেতাকর্মীদের ফ্যাসিবাদের জন্য, মানবাধিকারের জন্য লড়াই করলে সেটি হবে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা। ফ্যাসিবাদের পক্ষে যে কলমগুলো লিখবেন সেই কলমগুলো ভেঙে দেবো। ফ্যাসিবাদের পক্ষে যেসব মিডিয়া কথা বলবে সেসব মিডিয়ার বিরুদ্ধে আমাদের অবস্থান অব্যাহত থাকবে। ফ্যাসিবাদের পক্ষে যেসব মগজ চিন্তার প্রসার ঘটাবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান শক্ত থাকবে। ব্যারিস্টার ফুয়াদ সমর্থন করেন এই বক্তব্য? দেখেন, কারো বক্তব্য শব্দে শব্দে আমার সমর্থন অথবা ফেলে দেওয়ার কোনো মানে নাই, কোনো টেম্পটেশন আমার মধ্যে কাজ করে না। এসেন্সটা কি? জুলাই আগস্টে একটা গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে। এখানে দেশের মানুষ মোটা দাগে দল মত নির্বিশেষে একটা কমন জায়গাতে এসছে এবং তারা রাস্তায় নেমে সেটা জানান দিয়েছিল। এখন সেই আকাঙ্ক্ষাটাকে তো আপনার কাগজে বদ্ধ কেমন করতে হবে, কাগজ কালি দিয়ে লিপিবদ্ধ করতে হবে, এই আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়ন করতে হবে। যে কোনো আকাঙ্ক্ষার যখন তৈরি হয় তখন সেই আকাঙ্ক্ষার পটেনশিয়াল থ্রেট কারা, সেই থ্রেট পারসেপশন আইডেন্টিফাই করতে হয়। যে যে কারণে যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আগস্টে মানুষ নেমেছিল সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করবার সবচেয়ে বড় শত্রু কারা, শত্রুপক্ষ কারা। তো গত 16 বছর কারা কারা এই আওয়ামী লীগের দালালি করেছে, দোষরীপনা করেছে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এটার মাধ্যমে বেনিফিট নিয়েছে, গণতন্ত্রের পক্ষে দাঁড়ায় নাই, তারপর লুটপাট মানি লন্ডারিং এর ব্যাপারে কথা বলে নাই, প্রতিবাদ করে নাই, এই বাস্তবতাগুলো তো আছে। বাট অ্যাট দ্য সেম টাইম এই বিষয়গুলোকে আমাদেরকে ক্রিটিক্যালিও দেখতে হবে। যেমন আমরা খুবই লার্জলি মোটা দাগে গণমাধ্যমের সমালোচনা করি, কিন্তু এটাও তো বলতে হবে যে গণমাধ্যমের এডিটোরিয়াল পলিসি অথবা মালিক পক্ষের সাথে আওয়ামী লীগের সম্পর্কটা সবসময় যে হাউসের সাংবাদিকরা ক্যারি করেন অথবা মন থেকে বিশ্বাস করেন, ব্যাপারটা তো সেরকমও না। তো অনেক সাংবাদিককে আমরা বাস্তবে চিনি পার্সোনালি, সিম্পলি চাকরি করেন, একটা গরিব মানুষ, বদ্ধ বয়সী হয়ে গেছেন, 45-50, সে 60-70 হাজার টাকা বেতন পান, ঢাকায় থাকেন, ছেলেমেয়েরা পড়াশোনা করে। এই মুহূর্তে জীবনে একটা চ্যালেঞ্জ নিয়ে সেই চাকরিটাকে ঝুঁকিতে ফেলবার মতো বাস্তবতা তার আসলে নাই। তো মোটা দাগে আমার কাছে মনে হয়েছে অনেক সাংবাদিকরা এই সম্প্রতি যাদের সাথে আমরা কথা বলছি, তো ওনারা আপনি নিজেদের রিলাক্টেন্সের কথা কিন্তু এসে বলেছেন যে আসলে আমরা কিন্তু এগুলোর পক্ষে ছিলাম না, কিন্তু আমরা যেহেতু চাকরি করি আমরা কিন্তু আসলে কিছু করতে পারি না। মাসুদ ভাই মাঝখানে দেখলাম ওই গণমাধ্যম কমিশনের সামনে গিয়ে বকাঝকা করে আসলেন সবাইকে। তো উনি নিজের কথাও বলছেন যে ওনার আগের মালিকরা জমি জমার ব্যবসা করে, তো ওনাকে নিজেকেও ওই দালালি করতে হয়েছে, জমির মালিকের দালালি, ফ্ল্যাটের মালিকের দালালি করে লিখতে হয়েছে। এখন বেচারা সাংবাদিকতা এখন করতে পারতেছে কেন? কারণ সে চাকরি ছাড়া রিটায়ারমেন্টে আছে, কারোটা খায় পড়ে না, চুল সাদা হয়ে গেছে, মনও সাদা হয়ে অন্তর সাদা দিয়া দিব্যি কথা বলতেছে, একেবারে মানে স্পিকিং ইউর কনসিয়েন্স, বিবেক দিয়ে তাড়নায় কথা বলে। তো এই বাস্তবতায় গণমাধ্যমকে আমার তো মানে মানে ইয়ে করতে হবে, লেয়ার আফটার লেয়ার অ্যাসেস করতে হবে যে কোনটা আসলে দালাল। কেউ কেউ আছে যে আপনার সরকারের প্রেসারে কাজ করেছে, কেউ কেউ তো আছে সরকারের প্রেসার ছাড়া যেচে গিয়ে দালালিটা করেছে। আবার এরই ভিতরে কেউ কেউ তো আছে যে মাথা নত তো করে নাই, মাহমুদুর রহমান করে নাই, নুরুল কবির করে নাই, আবার অনেক বড় বড় পত্রিকা তো মাথা নত করে ফেলছে। তো আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা কথা যেটাকে আপনি রেফার করলেন যে ফ্যাসিবাদের দালাল, দোষর, আইডেন্টিফিকেশন, এই বিষয়গুলো যেন আমরা খুব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না দেখি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখলে যেটা হবে যে নাৎসিদেরকে ডিনাৎসিফিকেশন করতে গিয়ে কিন্তু আবার নতুন করে জুলুম হয়েছিল। চীনে দেখেছি সমাজতান্ত্রিক রেভলিউশনের পরে কালচারাল রেভলিউশন করেছে, প্রচুর ভিন্ন মত যারা বিপ্লবী ছিলেন, যারা 47-48-49 চাইনিজ রেভলিউশনের পক্ষে লড়াই করেছেন, কিন্তু পলিসি ওয়াইজ লিডারশিপের সাথে দ্বিমত করেছেন, তাদেরকে সবাইকে পার্চ করে ফেলছে। ফ্যামিলি শুদ্ধ সাইবেরিয়াতে গিয়ে মানে কুকুর বিড়াল দিয়ে, আপনার ভাল্লুক দিয়ে, শিয়াল দিয়ে তাদের গোশত খাওয়াইছে, এরকম ব্রুটালি তাদেরকে হত্যা করেছে। অতএব আমরা আমাদের শত্রু মিত্র নিয়ে কথা বলবো, তাদেরকে কিভাবে বিচারের মুখোমুখি করা যায় সেটা আমরা আলোচনা করব, কিন্তু আমরা যেন এটা করতে গিয়ে বাড়াবাড়ি না করি, আমরা যেন রাষ্ট্রকে আরো দুর্বল। মাসুদ কামালকে একটু জিজ্ঞাসা করি যে আপনার কাছে কোথাও কি এখানে বাড়াবাড়ি মনে হচ্ছে কিনা? কলম ভেঙে দেওয়া বা মগজের চিন্তা করলে সেখানেও শক্ত অবস্থানে কোথাও কোথাও, মানে আমরা তো ফ্যাসিবাদ বলতে যা বুঝি স্বাভাবিকভাবে যে অন্যের মতের প্রতি অসহিষ্ণুতা, সেটার একটা বৈশিষ্ট্য, ফ্যাসিবাদের একটা অন্যতম বৈশিষ্ট্য। এখানেও কি কোথাও একটা নতুন কোনো সংজ্ঞার মধ্যে আবার পড়েও যাচ্ছে কিনা? নানান রকম সংখ্যার জায়গা আছে, আপনার বিশ্লেষণ কেমন এখানে? যাচ্ছে, পড়ে যাচ্ছে। আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করে বলি, উনি যেটা বলেছেন, যে কথা আমাকে ভাই বললেন যে আপনি প্রতিটা শব্দকে সমর্থন অথবা অসমর্থন করার কোনো ব্যাপার না, এটা বলা সম্ভব না। আমি তবু একটা শব্দ নিয়ে কথা বলি, যেমন ফ্যাসিবাদ। এই ফ্যাসিবাদের সংজ্ঞা, ডেফিনেশনটা ওনার কাছে যা, সেটা যদি আমার কাছে না হয় তাহলে ওনার কথাটাকে আমাকে ফ্যাসিবাদ মনে হতে পারে, এবং উনি যেভাবে ভাবছেন আমি তো সেভাবে নাও ভাবতে পারি। একটা কথা মাথায় রাখতে হবে, এখানে ওনার ভাবনা আর আমার ভাবনা এক না। উনি যেভাবে বলেন, যেভাবে ভাবেন, আমি সেভাবে বলিও না, সেভাবে ভাবিও না, কাজে ওনাকে এটাকে সমর্থন করা আমার কোনো সুযোগ নেই। তবে আমি মনে করি যে ওনার বক্তব্যটা অতি সরলীকৃত, এবং এভাবে ওনার বলা আমি মনে করি যে আমার কাছে ভালো লাগে, আমি এইভাবে কথা শুনতে চাই। উনি সমালোচনা করতে পারেন, বলতে পারেন যে এই ধরনের ধারা চলতে দেওয়া উচিত না, উনি বলতে পারেন এই ধরনের ধারা হলে সেটাকে আপনারা প্রতিরোধ করেন, আপনারা সেটাকে মানেন না, মানে মানুষকে বলেন তারা তার কাজটা করেন। মানুষকে কি করতে হবে সেটা যদি আপনি বলে দেন এবং আপনার কথা না শুনলে সেটা যদি ফ্যাসিবাদ হয়ে যায়,
আপনার মতো করে চিন্তা না করলে যদি সেটা ফ্যাসিবাদ হয়ে যায়, তাহলে ভাই আপনার সংজ্ঞায় গলদ আছে, লেখাপড়ায় একটু সমস্যা আছে, কাজে আপনাকে ওভাবে ভাবতে হবে ভাই। এটা হয়েছে কি জানেন, এটার মধ্যে একটা বয়সজনিত সমস্যা কাজ করে। যখন আমরা ছোট ছিলাম, বড়দের ইউনিভার্সিটি পড়তাম, তখন একটা বিষয় নিয়ে যেভাবে কথা বলতাম, যে উত্তেজিত হয়ে যেতাম, যতই বয়স বাড়ে ততই কিন্তু উত্তেজনার মাত্রাটা কমে, কারণ তার সঙ্গে ওই প্রাপ্ত জ্ঞানের সঙ্গে না কিছু অভিজ্ঞতা যুক্ত হয়। আবার এই প্রাপ্ত জ্ঞানকে আমরা জীবনের সঙ্গে সিনক্রোনাইজ করতে চাই, এটা কিন্তু একটা বড় বিষয়। বইকে যদি আপনি জীবনের সঙ্গে না মেলাতে পারেন, তাহলে বইয়ের পড়া আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। এটা হলো সারা দুনিয়ার নিয়ম, জীবনের সঙ্গে মেলাতে হবে, সমাজের সঙ্গে মেলাতে হবে। তো আপনি বলেছেন নিশ্চয়ই ওই সময় একটা পরিবেশ ছিল, উত্তেজনা তৈরি করতে পেরেছেন, অনেকে হাততালি পেয়েছেন, আর এটা বাস্তবতা না। এটা যে বাস্তবতা না, এটা আমি একটা সিম্পল একটা কথা বলে রাখি আপনাকে। বাংলাদেশে তো নির্বাচন হবে, হবে না? নির্বাচনে জনজাতি হচ্ছে, যখন নির্বাচন হবে তখন দেখবেন যে ওনাদের এই কথা আসলে বাস্তবতা বিবর্জিত কথা। তখন যে বাস্তবতা দেশে তৈরি হবে, তখন দেখবেন এইগুলির কোনো বেল নাই, একদমই নাই। ওনাদেরও খোঁজখবর থাকবে কিনা আমার সন্দেহ আছে। কাজে এখন যতদিন সরকারের সহযোগিতা পাচ্ছে, সমর্থন পাচ্ছে, বলে যাচ্ছে অনেক মানে নায়ক দেখছি, বিপ্লব নায়ক দেখছি হারাইছে। এই যে ফজল বললেন যে আপনার এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমি তখন ঢাকা করেছি স্টুডেন্ট ভাই, সেই থেকে আমরা তখন অনেক নেতা দেখছি, বিরাট বিরাট নেতা, এখন খুঁজেও পাওয়া যায়, আছে বেঁচে আছে। কাজেই সময়ের সাথে না অনেক বড় নেতাও ছোট হয়ে যায়, হারিয়ে যায়। আবার অনেক ছোট নেতা সময়ের প্রয়োজন ঠিক কাজটা করতে পারে, বলতে পারে, যখন তারা বড় হয়ে দেখা দেয়। এগুলো হতে থাকবে, কিন্তু আমি যেটা বলি এত উত্তেজিত হওয়ার কিছু নাই, না হওয়ার কিছু নাই, এগুলো হতে থাকবে, এগুলো সমাজের অনুষঙ্গ, এগুলো চলবে। কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, দেখেন দেশটা কিন্তু মানুষ নিয়ে, দেশটা কিন্তু কেমন ভূখণ্ড নিয়ে না। আমার বাসায় 10 জন মেম্বার আছে, 10 জন মেম্বারের কথাই আমাকে কিন্তু গুরুত্ব দিতে হবে, মিনিমাম শুনতে তো হবে, গুরুত্ব দিতে হবে, শুনতে হবে ভাই। শোনার পর হয়তো আমি গৃহকর্তা হিসেবে একটা সিদ্ধান্ত নেব, আমি চিন্তা করবো কোন সিদ্ধান্ত নিলে সবার জন্য ভালো হয়। কিন্তু আমি যদি আগেই বলে দিই যে না, তুমি গতদিন খারাপ কাজ করেছো, অথবা আজকে তোমার কোনো কথা বলার নাই, আজকে তুমি চুপ করে থাকবা, তোমাকে কথাই বলতে দিব না, এটা যদি আমি বলি, আমি মনে করি আমার এই আচরণ হবে ফ্যাসিবাদী আচরণ। এটা আমি এভাবে বুঝি, তাই না? সবাইকে বলতেই ধরেন, আপনি কাউকে যদি বলতেই যদি না চান, এবং সেই সংখ্যা যদি একটা বড় সংখ্যা, তখন সেটা না আসলে পারবেন না। আপনার হাতে একদম স্পষ্ট, খুবই আছে, আপনি পাহাড় ভেঙে ফেলার সিদ্ধান্ত নিলেন, পারবেন না ভাই। পাহাড় তো বুঝছেন না, এটা উইকুকার ঢিবি না, পাহাড় তো ভাঙা কঠিন। স্পষ্ট, একদম স্পষ্ট। আমাদের আসলে আরেকটা দু একটা বিষয়ের মধ্যে যেতে হবে, মানে প্রত্যেকটা বিষয়ে অনেক বড় বড় করে কথা বলা যায়, আমি এই বিষয়ে একদমই নিশ্চিত। তারপরেও একটু যাই, কারণ এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমার দর্শকেরও কিছু মন্তব্য আছে, সেগুলো আমি আপনাদের কাছ থেকে যদি সম্ভব হয় মতামত নেব, সময় স্বল্পতা আছে। যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে টিউলিপ পদত্যাগ করলেন, এটিকে আপনারা কিভাবে দেখছেন? আবার ওনাকে আবার সমর্থন দিচ্ছেন বা ওনার পক্ষে কথা বলছেন দেশটির প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে অনেক লেখালেখি ছিল দেশটিরই গণমাধ্যমে, যুক্তরাজ্যেরই গণমাধ্যমে। মাসুদ কামাল, কিভাবে দেখছেন? দেখেন, উনি যে পদত্যাগ করেছেন, ওনার পক্ষের লোকজন বলছে যে ওনার এটা তো প্রমাণিত হয়নি, হয় নাই, কথা সত্য, অভিযোগ উঠেছে, এটাও সত্য, এবং উনি বলছেন যে তদন্তের স্বার্থে উনি পদত্যাগ করেছেন, এটা ওনার মহানুভবতা, এটা বলেও কেউ কেউ আত্মতৃপ্তি পেতে পারে, এটাও সত্য। আবার ওই যে নিরপেক্ষ কমিশনের কাছে বলেছিলেন, তারাও বলেছেন তারা নাকি কিছু পায় নাই। আবার ওনাদের প্রধানমন্ত্রী স্টারমার উনিও বলেছেন যে তেমন কিছু পায় নাই। এগুলিও হয়তো বা সত্য, কিন্তু আমি মনে করি এই আংশিক সত্য অথবা পুরো সত্য, এই সব কিছুর সঙ্গে মেশানো আছে রাজনীতি। রাজনীতির বহুত পেকুলিয়ার জিনিস। টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে যে পত্রপত্রিকা লেখা, এটা কিন্তু বাংলাদেশের পত্রিকা লেখা হয় না, ব্রিটেনের পত্রিকা লেখা হয়েছে। ওই পত্রিকায় এই মাপের একজন পলিটিশিয়ানের বিরুদ্ধে আজ যদি একটা লেখা দিবে, আর সেটা পাবলিক গ্রহণ করবে, ব্রিটেনের মানুষ ভাই এতটা মূর্খ না, ওদের সাংবাদিকতাও এতটা আনানি না যেটা করবে। এখন যদি টিউলিপ সিদ্দিককে আরো বেশিক্ষণ আটকে রাখার চেষ্টা করা হতো, আমি মনে করি লেবার পার্টি সরকারই বিপদে পড়ে যেত। পুরো সরকার বিপদ থেকে বাঁচার জন্য একটা ফোড়াকে অথবা একটা কাটাকে তুলে ফেলছে, এই হলো রিয়েলিটি। কিন্তু নাটক করছে যে না আমরা তদন্তের স্বার্থে এটা করছি, বাট রিয়েলিটি হলো যে উনি টিউলিপ সিদ্দিক কেবল নিজে বিপদগ্রস্ত না, পুরো ব্রিটিশ সরকারটাকে উনি বিপদগ্রস্ত করে ফেলেছিলেন। ব্রিটিশ সরকার ওনাকে সরাই দিয়ে নিজেরা বাঁচার চেষ্টা করছে, বাঁচবে কিনা জানি না, এই আলোচনা থামবে এটা আমি মনে করি না, এই আলোচনা চলতে থাকবে, ব্রিটেনেও চলতে থাকবে, কোনো কিছু শেষ হয় না। আবার আমার জন্য পাবলিক, আমি তো প্রমাণ পাইনি এখন পর্যন্ত কোথাও, আমি তো প্রমাণ করিও না, এখানে অভিযোগ তুলছে, পত্রিকার অভিযোগ তুলেছে, তারাও যথেষ্ট তথ্য প্রমাণ নিয়ে অনুসন্ধান করে অভিযোগটা তুলেছে। আমি নিজে ভাই সাংবাদিকতা করি, কিছু তো বুঝি, সেই উপলব্ধি থেকে আমি মনে করি ভাই উনি দুর্নীতি করেছেন, একদম ক্লিয়ার উনি দুর্নীতি করেছেন,
এবং কারণ ওখানে যদি বাড়ি নিয়েছেন একজন আওয়ামী লীগের আপনার ব্যবসায়ী, আওয়ামী ব্যবসায়ী, যিনি আবার ওনার খাবার কাছে সুবিধাপ্রাপ্ত ব্যক্তি, বাড়ি নিলেন কেন? ভাড়া দিতেন, মানে ভাড়া দিতেন নাই, নিচ্ছেন, বলে একটা নিচ্ছেন, আবার বিক্রি করে দিচ্ছেন। এগুলো তো সত্য ঘটনা, তো এগুলি বইলে লাভ নেই ভাই। এখানে কিছু কিছু ঝামেলা হয়েছে এবং উনি এটা হয় কি একসময় যারা ক্ষমতায় থাকে না তারা মনে করে আমাদের মধ্যে কখনো যেতে হবে না, আমরা অনন্তকাল থেকে যাবো, এই চিন্তা থেকে এগুলি হয়, পরে ধরা খায়, পরে লেজে গোবর অবস্থা হয়ে যায়। এখন এই তদন্ত ব্যারিস্টার ফুয়াদ, এই তদন্ত শেষ হওয়াটা সেটি আবার কতদিনের তদন্তে প্রমাণ হলে কি হবে, না প্রমাণ আবার মানে প্রমাণ না হলে কি হবে? স্টারমার বলছেন তার জন্য নাকি দরজা খোলা, মন্ত্রিসভার দরজা তিনি পদত্যাগ করেছেন, সেখানে দরজা খোলা। ব্যারিস্টার ফুয়াদ, দেখেন, গণমাধ্যমের প্রতিবেদন আর হচ্ছে বিচারিক আদালতে কারো সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একটা বিয়ন্ড এনি রিজনেবল ডাউট কারো প্রমাণিত হওয়া আসামি আকারে, এই জায়গাটার ভিতরে কিন্তু একটা ফারাক আছে আর কি। এখন যেটা ব্রিটেনের সাংবাদিকরা করেছেন, এটা একটা প্রাইমারি এভিডেন্সের উপরে ভিত্তি করে তারা কথা বলছেন, এবং এটা বলবার জন্য তাদের যে গণমাধ্যমের আইন আছে, প্রাইভেসি আইন আছে, ডিফামেশনের আইন আছে, প্রত্যেকটা আইন তারা সার্টেনলি লয়ারদের সাথে কনসাল্ট করিয়ে এটা করেন। আমি যেহেতু লম্বা সময় এখানে প্র্যাকটিস করেছি, আমি জানি এই ধরনের হাই প্রোফাইল কেসে তারা একদম ওই আমাদের অসুস্থ রোগীদের যেভাবে ভিআইপিদের ডাক্তারদের বোর্ড মিটিং বসে, এখানেও পত্রিকার সম্পাদক থেকে শুরু করে আইনজীবী, তারপরে হচ্ছে রেগুলেটরি এক্সপার্ট, এডিটোরিয়াল এক্সপার্ট, প্রিভিয়াস যারা এগুলো ডিল করেছেন, এগুলো সিনিয়র সাংবাদিকরা এখানে বসে ঘন্টার পর ঘন্টা তারা এইসব রিপোর্ট নিয়ে আলোচনা করেছেন। আলোচনা করে তারা লিগ্যাল ওপিনিয়ন নিয়ে এই খবরগুলো ছাপেন, কারণ এগুলোর আদারওয়াইজ কনসিকুয়েন্স হচ্ছে এই পত্রিকাগুলোকে মিলিয়নস অফ পাউন্ড জরিমানা দিতে হবে, আদারওয়াইজ তো সাংবাদিকদের চাকরি চলে যাবে, লট অফ থিংস আছে। তো এই জন্য কোনোভাবেই মাসুদ ভাই যেটা কারেক্টলি পয়েন্ট আউট করেছেন, এটা আমাদের দেশের ওই গণমাধ্যমে অমুক ব্যবসায়ীর গার্মেন্টস এর চাকরিজীবীর মতো না আর কি। বাংলাদেশের গণমাধ্যম কর্মীরাও কিন্তু ওই যে মালিকের গার্মেন্টস এর শ্রমিকের মতোই কাজ করে আর কি, তার কোনো স্বাধীনতা নাই, ক্রেডিবিলিটি নাই, মত প্রকাশের জায়গা নাই। তো সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যেটা কোনোভাবে ছোট করে দেখবার সুযোগ নাই। এবং ইতিমধ্যে কিন্তু ওখানে পার্লামেন্টারি যে অম্বাসম্যান আছে, এথিক্স কমিটি আছে, সেখানে এটা তিনি রেফার করেছেন, এবং এটা করাপশনের যে ডিপার্টমেন্ট আছে, এন্টি করাপশন এজেন্সিজ আছে, তারাও এটা মানে খতিয়ে দেখতেছে। সো এটা কোন পর্যন্ত গড়াবে সেটা একটা বড় জায়গা, বাট বটম লাইন আমি যেটা বোধ করছি, ইউরোপের পলিটিক্যাল ক্যারিয়ার শেষ আসছে ইংল্যান্ডে, সে আপনি ফিউচারে নমিনেশন পাবে, ইটস এ ভেরি আনলাইকলি ইভেন্ট। তাকে এই মুহূর্তে পার্লামেন্টে থেকে পদত্যাগ করতে হচ্ছে কিনা অথবা জেলে যেতে হবে কিনা, ইটস স্টিল মানে উই নিড টু ওয়েট টু সি দ্যাট। জি জি, আমি আরেকটা একটু কয়েকটা মন্তব্য পড়ে ফেলি, আপনাদেরও সময়ের স্বল্পতা আছে। আবু বকর সিদ্দিক তিনি বলছেন রিফর্ম ইজ ইম্পর্টেন্ট ইস্যু ফর বাংলাদেশ নাও, নট অনলি ইলেকশন ইজ ইম্পর্টেন্ট টু আস। আচ্ছা, রিফর্মও গুরুত্বপূর্ণ, শুধুমাত্র নির্বাচন নয়। ইমরান অনি, যে 16ই ডিসেম্বরই মানে না তার জন্য বাংলাদেশের রাজনীতি করার অধিকার নেই, ব্যারিস্টার ফুয়াদকে নিয়ে সম্ভবত বলছেন। সাইফুল সরকার, উই ওয়ান্ট টু সি ডেমোক্রেসি ফর অল পলিটিক্যাল পার্টিস। একটু ছোট্ট করে মন্তব্য নিয়ে বলবেন কি ব্যারিস্টার ফুয়াদ? আমি মন্তব্যটা খেয়াল করিনি আপা, একটু একটা মন্তব্য বলছেন আপনাকে, যে 16ই ডিসেম্বরই মানে না তার জন্য বাংলাদেশের রাজনীতি করার অধিকার নাই। রিফর্ম নিয়েও বেশ কিছু কথা আসছে, সেটি নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলে ফেলেছি। ব্যারিস্টার ফুয়াদ, এটা তো গণতন্ত্রের বৈচিত্র্য আর কি, তাই না? আমাদের সবকিছু তো সবাইকে একই ফরম্যাটে একই বয়ানে মানতে হবে সেটা না। যেটা হয়েছে যে একটা খণ্ডিত বক্তব্য পুরোটা না বুঝে, যেটা অনেকেই মন্তব্যটা করেছেন এবং কেউ ভুল বুঝেছেন, আর এর সাথে তো আওয়ামী প্রপাগান্ডা মেশিনারি কাজ করছে। আমার যেটা বক্তব্য ছিল যে ইন্ডিয়ান যে রিয়ালিটিতে আমাদের সারেন্ডার সেরিমনিটা হয়েছে, ইন্ডিয়া প্রতি বছর যে সিনগুলো ক্রিয়েট করে আমার রাষ্ট্রকে, আমার মুক্তিযোদ্ধাদেরকে, আমার যে জেনারেল ওসমানীর নেতৃত্বে যারা যুদ্ধ করেছে তাদেরকে যেভাবে হেয় করে, এবং এই যুদ্ধটাকে সে মনে করে যে আমি তোমাদেরকে বিজয়ী করছি, এই যে ক্রেডিট নেওয়ার একটা টেন্ডেন্সি প্রতি বছর দেখায়, সেটা থেকে আমরা বলছি যে আসলে 16 ডিসেম্বর আমার বিজয় দিবস কিনা। আমি বিজয় দিবসকে অস্বীকার করি নাই, দিবসটা পরিবর্তন হতে পারে কিনা, আমি কি বিজয় দিবস আকারে অন্য কোনো দিন পালন করবো কিনা, সেটা আমাদের জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটা আলোচনা হতে পারে। তো সেই প্রেক্ষিতে নরেন্দ্র মোদীর যে টুইট ছিল সেই জায়গাটাতে আমার বক্তব্য ছিল, এবং সেটা তো অবশ্যই যে কেউ আমার বক্তব্যের সাথে দ্বিমত করতে পারে। ব্যারিস্টার ফুয়াদ, আমার মনে হয় আপনি স্পষ্ট করেছেন, ধন্যবাদ। বিজয় দিবস, বাংলাদেশের নাম, অনেক কিছু নিয়ে এখন আলোচনার একটা জায়গা তৈরি হয়েছে। মাসুদ কামাল, একদম শেষ বক্তব্য বলে আমরা শেষ করবো। না, শেষ বক্তব্য আমি আগে বলেছি, ওই কথাটা আমি আবারও বলবো যে ইউনূস সরকারের এই যাবৎকালের সবচেয়ে বড় সাফল্য হলো এই কমিশনের রিপোর্ট গুলো পেতে থাকা। আমরা আজকে 4টা পেয়েছি, আমি যতটুকু দেখেছি আমার কাছে মনে হয়েছে রিপোর্ট গুলো খুবই সুচিন্তিত ভাবে দেওয়া হয়েছে। আমি রাজনৈতিক দলগুলোর কাছে আশা করবো, কারণ এখানে একজন রাজনৈতিক দলের একজন নেতাও আছেন, আমি ওনাদের কাছে সকল রাজনৈতিক দলের কাছে আশা করবো যে এটা নিয়ে আপনারা বেশি বিতর্কে যান না, যতটুকু পারেন কালক্ষেপণ না করে। একটা মাঝামাঝি, পুরো সংস্কারে কখনো পুরো শেষ হয়নি, এটা পরেও চলতে থাকে, আপনার ক্ষমতা আশা করে আরো চেঞ্জ করবেন, কোনো আপত্তি নাই, কিন্তু এটা নিয়ে সময় ক্ষেপণ করে না, এটা নিয়ে ঝগড়াঝাটি করে, সামান্য একটা শব্দ নিয়ে, একটা বিষয় নিয়ে ঝগড়াঝাটি করে আপনারা 3 দিন 10 দিন 20 দিন কাটাই দিলেন, এতে আমরা গণতন্ত্র থেকে দূরে থাকবো। আমরা এখন যে অবস্থায় আছি, আমি মনে করি আমাদের এখানে একটা নির্বাচিত সরকার থাকা জরুরি হয়ে দাঁড়াইছে, যাদের কাছে থেকে জবাবদিহিতা আছে। এই সরকার আছে, দেখেন এক লাফে
শতাধিক পণ্যের উপর তারা দাম বাড়াই দিল, ভ্যাট সম্পূরক কর দিল। কি কারণে দিতে পারলো? কারণ তাদের তো কারো কাছে জবাবদিহি করতে হবে না, তারা তো আগামী ইলেকশন করবে না, কোনো সমস্যা নাই। হাসিনার মতো তাই করতো, কারণ জনগণের কাছে যেতে হতো না ইলেকশন করার জন্য। একই রকম তো আমরা এটা চাই না। আমরা এমন সরকার চাই যে সরকার একটা জিনিসের দাম 2 টাকা বাড়াইতে গেলে 2 বার চিন্তা করবে যে আমার তো এই জন্য আগামী 5 বছর পরে জনগণের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে। সেই সরকার যত তাড়াতাড়ি আসে তার জন্য আমাদের পলিটিক্যাল পার্টিগুলো, আমাদের ফুয়াদ ভাইরা সক্রিয় হবেন, উদার হবেন, এই প্রত্যাশা করি। জি, অনেক ধন্যবাদ মাসুদ কামাল। নিশ্চয়ই বাজারে যখন এরকম দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, তখন শব্দ নিয়ে খুব বেশি আলোচনা, জনগণ কেমন ভাবে নেয় সেটিও নিশ্চয়ই আপনারা ভাববেন রাজনীতিবিদরা যারা আছেন। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই আজকে